হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গর্ভাবস্থায় বমি হয় কেন? অনেকেই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে গর্ভাবস্থায় বমি হওয়া এটি কি খারাপ না ভালো? আবার অনেকেই প্রশ্ন করে থাকেন এই যে গর্ভাবস্থায় বমি হয় এর সাথে কি সন্তানের জেন্ডারের কোনো কি বিষয় লুকিয়ে আছে? মানে যাদের অত্যাধিক পরিমাণে বমি তাদের কি মেয়ে হয় কিংবা যাদের কম বমি হয় তাদের কি ছেলে হয়? এরকম কোনো কি বিষয় আছে? এছাড়াও অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে গর্ভাবস্থায় বমি হলে সেক্ষেত্রে বাচ্চার উপর কি কোনো খারাপ প্রভাব পড়ে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো সর্বপ্রথম জেনে নিই এই বমিটা হয় কেন? তো দেখুন বন্ধুরা, গর্ভাবস্থার প্রথম দিকে বমি ভাব বা বমির প্রবণতা ইংরেজিতে কিন্তু একে মর্নিং সিকনেস বলা হয়। তো এটি সাধারণত হয় কিন্তু মায়েদের শরীরে HCG হরমোন বেড়ে যাওয়ার কারণে, যেটি প্রেগন্যান্সি পিরিয়ডে যখন আমরা প্রেগন্যান্সি টেস্ট করি তখন কিন্তু এই HCG হরমোনের মাধ্যমেই কিন্তু আমরা প্রেগন্যান্সি পজিটিভ কিংবা নেগেটিভ এটি কিন্তু আমরা জানতে পারি। মানে প্রেগন্যান্সির প্রথম পিরিয়ডে যে প্রেগন্যান্সি টেস্টটি হয় সেটা কিন্তু এই HCG হরমোনের মাধ্যমেই কিন্তু করা হয়। তো এই যে HCG হরমোন এই সময় কিন্তু মায়েদের শরীরে আস্তে আস্তে বেড়ে যায়। তো এই HCG হরমোনের জন্যই কিন্তু এই বমি ভাব কিংবা মর্নিং সিকনেস। তো এটির নামে মর্নিং হলেও এটা কিন্তু শুধু যে বমি ভাবটা আপনার যে সকালেই হবে সেটা কিন্তু মোটেই না। এটি কিন্তু আপনার সারাদিন যে কোনো সময় কিন্তু হতে পারে। তো এই যে মর্নিং সিকনেস নামকরণটা এটি কিন্তু ভুল নামকরণ, কারণ এই বমিটা কিন্তু যে শুধু সকালে হয় এমন কিন্তু কোনো জায়গায় নেই। এটি কিন্তু আপনি সারাদিনের মধ্যে যে কোনো সময় কিন্তু অনুভব করতেই পারেন। সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে মানে 4 থেকে 7 সপ্তাহের ভেতরে এই সমস্যা দেখা দেয়, কারণ এই সময় কিন্তু মায়েদের শরীরে HCG হরমোনের মাত্রা বেশি থাকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে 12 থেকে 14 সপ্তাহের মধ্যে বমি ভাব নিজে থেকেই কিন্তু কমে আসে, কারোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কমে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে পুরো গর্ভকাল জুড়েই কিন্তু এই বমি ভাব কিংবা বমির প্রবণতা কিন্তু দেখা যায়। মানে তাদের সারা প্রেগন্যান্সি পিরিয়ডটাই কিন্তু এই বমি কিংবা মাথা ঘোরা এই জাতীয় সমস্যা কিন্তু তাদের সারা প্রেগন্যান্সি পিরিয়ডেই কিন্তু জ্বালাতন করে থাকে। তো আবার অনেকেই গর্ভধারণের পরপরই কিন্তু বমি ভাব বা বমি অনুভব করে। তাই অনেকে মনে করেন যে এটি হয়তো গর্ভবতী হবার একটি লক্ষণ। তবে সব গর্ভবতী নারী কিন্তু বমির সমস্যা দেখা দেয় না। এটি কিন্তু খুব একটি স্বাভাবিক বিষয়। তাই কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মানে এই প্রেগন্যান্সি পিরিয়ডে দেখা গিয়েছে অনেক মহিলাদের ক্ষেত্রে, এমনকি 65% মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই বমি কিংবা মর্নিং সিকনেস কিন্তু তাদের শরীরে অনুভবই হয় না। অনেকে কিন্তু এই মর্নিং সিকনেস জিনিসটা কি সেটাই কিন্তু জানেই না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি দুশ্চিন্তা করবেন না। এবার আমরা জেনে নেব যে এই মর্নিং সিকনেস কাদের সব থেকে বেশি পরিমাণে হয়। যাদের প্রথম প্রেগন্যান্সি কিংবা অপ্রত্যাশিত গর্ভধারণ তাদের ক্ষেত্রে কিন্তু মর্নিং সিকনেসটা বেশি পরিমাণে দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা আগে গর্ভবতী হয়েছেন এবং সেক্ষেত্রেও তাদের মর্নিং সিকনেস ছিল, সেক্ষেত্রে দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেগন্যান্সিতেও কিন্তু তাদের মর্নিং সিকনেসটা বেশি অনুভব করতে পারেন তারা। কারোর আগে থেকে মোশন সিকনেস বা মাইগ্রেনের সমস্যা থাকলে তাদের কিন্তু এই মর্নিং সিকনেসের সমস্যা দেখা দেয়। পরিবারের অন্য সদস্য যেমন মা বোনের সমস্যা থাকলে আপনারও কিন্তু সেই সমস্যা দেখা দিতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি, যমজ বা 2-এর বেশি সন্তান যদি আপনার গর্ভে একই সাথে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বমি ভাবটা কিন্তু আপনি বেশি পরিমাণে অনুভব করবেন। তাছাড়া মানসিক চাপ বা দুশ্চিন্তাগ্রস্ত হলেও কিন্তু আপনি মর্নিং সিকনেসটা অনুভব করতে পারেন। তো এই যে মর্নিং সিকনেস আপনি কি সমস্যার জন্য আপনার হতে পারে সেগুলি তো আপনি জানলেন। এবার জানুন যে মর্নিং সিকনেস যদি হয় আপনার কিংবা বমি ভাব যদি আপনার খুব বেশি পরিমাণে অনুভূতি হয়, সেক্ষেত্রে দুশ্চিন্তা না করে আপনি কি করবেন এর প্রতিটায়। তো গর্ভাবস্থার শুরু থেকে কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর তত্ত্বাবধানে কিন্তু আপনার থাকতে হবে। খাদ্যাভ্যাস বা জীবনযাত্রা কিন্তু অনেকখানি পরিবর্তন করতে হবে, যেমন অতিরিক্ত তেল, চর্বি, ঝাল, গুঁড়ো মরিচ, গুঁড়ো মশলা, পুরনো আচার, ভাজা পোড়া ইত্যাদি খাবার কিন্তু আপনাকে একেবারেই অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়, যেসব খাবার খেলে বমি হয় সেগুলো বাদ দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, আমিষ ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেতে হবে। তৃতীয় হলো, সকালে সমস্যা বেশি হয় তাই সকালে দাঁত ব্রাশ না করে রাতে বা দুপুরে দাঁত ব্রাশ করতে হবে। অনেকের কি হয়, দাঁত ব্রাশ করার সময় কিন্তু বমি ভাবটা কিন্তু অনুভূতি হয়, তাই তারা কি করবেন, সকালে দাঁতটা ব্রাশ না করে তারা দুপুরে কিংবা রাত্রে দাঁতটি ব্রাশ করবেন। সকালে শুকনো খাবার যেমন টোস্ট, বিস্কুট, মুড়ি ইত্যাদি খেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মর্নিং সিকনেস কিন্তু কম হবে। 5 নম্বর পয়েন্ট, একেবারে অনেকটা আপনি খাবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, 2 থেকে 3 ঘন্টা পর পর আপনি অল্প অল্প করে খাবার খেয়ে পেটটা ভরিয়ে রাখবেন। একসাথে অনেকটা খেলে কি হয়, পেটের উপর চাপ আসে, তার জন্য কিন্তু সেটি আবার বেরিয়ে যেতে পারে, মানে উড়ে বেরিয়ে যেতে পারে, মানে আপনার বমি হয় কিন্তু সেটি বেরিয়ে যেতে পারে। 6 নম্বর, খাওয়ার সাথে সাথে জল খাবেন না, কিছুক্ষণের পর আপনি জল পান করবেন। সেক্ষেত্রে আপনার দেখবেন এই মর্নিং সিকনেস অনেক কমে যাবে। 7 নম্বর
পয়েন্ট, খাওয়ার সাথে সাথে কিন্তু আপনি শোবেন না। খাবার পর কিছুক্ষণ সোজা হয়ে বসবেন, কিছুক্ষণ হাঁটাচলা করবেন, তারপরে শোবেন। সেটি আপনার শরীরের দিক থেকে যেমন ভালো, তেমনই কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উপকারী। 8 নম্বর, আদা বমি বা বমি ভাব কমাতে খুবই উপকারী। তাই আপনার যদি খুব বেশি পরিমাণে গা জ্বরে কিংবা বমি ভাব অনুভূতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি আদার কুচি গালে রাখতে পারেন, কিংবা আদা চা কিংবা আদা বেটে তার রসটা কিন্তু আপনি খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বমির ট্যাবলেটের থেকেও কিন্তু খুব ভালো কাজ করবে। 9 নম্বর পয়েন্ট, দুশ্চিন্তামুক্ত থাকা। অনেক মহিলারাই কিন্তু এই সময় হেভি পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। তো এই চিন্তা এবং ওভার যেসব নানান রকম যে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেগুলো কিন্তু যতটা সম্ভব আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বমি যেসব ওষুধগুলি আছে সেগুলি কিন্তু আপনাকে নিতে হবে এবং যেসব পরীক্ষা নিরীক্ষাগুলি করতে হয় সেগুলি কিন্তু আপনার করতে হবে। এছাড়াও যদি আপনার অত্যাধিক পরিমাণে বমি হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসে থাকবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি অতি অবশ্যই হসপিটাল কিংবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনি যোগাযোগ করবেন। এছাড়াও কিন্তু এই মর্নিং সিকনেস কিংবা বমি শারীরিক নানান সমস্যার জন্য কিন্তু হয়। অনেকের দেখা গিয়েছে যে পেটে আলসার, থাইরয়েডের রোগ, প্রস্রাবের সংক্রমণ, প্যানক্রিয়াসের প্রদাহ, পিত্তথলিতে প্রদাহ বা পাথর, অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদির কারণেও কিন্তু অনেকের বমি হয়। তো এইসব জিনিসগুলি আপনার আছে কিনা সেগুলি কিন্তু প্রপার ট্রিটমেন্ট কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার জানতে হবে। তো এইগুলি করলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আশা করছি আপনি প্রেগনেন্সি লাইফটাকেও কিন্তু এনজয় করতে পারবেন যদি আপনার মর্নিং সিকনেসের সমস্যা হয়। তো এবার জেনে নেবো যে এই বমি হওয়ার সাথে বাচ্চার জেন্ডারের কোনো সম্পর্ক আছে। অনেকে কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ডাক্তারবাবু, যাদের বেশি বমি হয় তাদের শুনেছি যে মেয়ে সন্তান হয়। তো এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ বমি হওয়ার সাথে এবং মর্নিং সিকনেস হওয়ার সাথে বাচ্চার জেন্ডার এটি কিন্তু কোনোভাবেই নির্ধারিত করা যায় না। এটি কিন্তু সম্পূর্ণ দুটি ভিন্ন দিক। তো আপনারা কিন্তু এই ধারণা থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে, কারণ এটি কিন্তু সম্পূর্ণ ভ্রান্তি বা মিথ ধারণা। এবং অন্য একটি ধারণা আছে যে এই বমি হলে কিংবা প্রেগনেন্সি পিরিয়ডে যে মর্নিং সিকনেসগুলি হয় তার কারণে কিন্তু বাচ্চার উপর ক্ষতিকারক প্রভাব পড়ে, কারণ এই বমি হওয়ার সময় কিন্তু পেটে হেভি চাপ পড়ে। তার জন্য অনেকেই মনে করেন যে বাচ্চার হয়তো ক্ষতি হতে পারে। তো এমন কিন্তু কোনো বিষয় এখনো পর্যন্ত গবেষণায় প্রমাণিত হয়, তাই এইসব নিয়ে আপনার আজেবাজে চিন্তা করার কিন্তু কোনো রকম কারণ নেই। তো আশা করছি আমরা বোঝাতে পারলাম আপনাদেরকে মর্নিং সিকনেস কিংবা যে প্রেগনেন্সির সময় যে বমিগুলি কেন হয়। তো আশা করছি আপনাদেরকে একটু হলেও আমরা উপকার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের এরকম ধরনের ভিডিও পেতে এবং বিভিন্ন হেলথ টিপস সম্বন্ধে জানতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন হেলথ টিপসের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।